লেখালেখির তাগাদাটা আমার ভেতরে ছিল একেবারেই ছোটোবেলা থেকে। একজন বললেন যে এই লেখাটি এতই পচা, সেখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আমি বুঝলাম সে আমাকে বলতে চাইছে লেখালেখি করা আমার ঠিক হবে না। টার্নিং টকস বাংলাদেশ, অনুপ্রেরণার গল্প। আমি দীপু মাহমুদ, লেখক। লেখক বলতে আমি সবসময় যেটা বুঝি বা অনুভব করি তা হচ্ছে আমি কথাকে সাহিত্যে রূপ দিই, সেজন্য আমি কথা সাহিত্যিক। দীপু মাহমুদ, কথা সাহিত্যিক। লেখালেখির তাগাদাটা আমার ভিতরে ছিল একেবারেই ছোটোবেলা থেকে। ছোটোবেলা থেকে তাগাদাটা ছিল, এটা বুঝতাম। আমি প্রথম যখন লিখি, অর্থাৎ আমার প্রথম লেখা প্রকাশিত হয় আমার স্কুল দেয়াল পত্রিকাতে, সেটা ছিল একটি ছড়া। তারপর থেকে আমি লিখছি, কিন্তু লেখা হচ্ছে না, ঠিক যেটা আমি লিখতে চাইছি সেটা আসছে না। সেটা কেন মনে হলো লেখাটা হচ্ছে না? কারণ আমি লেখা বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি, কিন্তু কোনো জায়গায় লেখা প্রকাশিত হচ্ছে না। আমি স্কুলে পড়ছি, লিখছি, বই পড়ছি, এবং তখন থেকে পড়াশোনাটা অনেক বেশি চালিয়ে যেতে থাকলাম যে তাহলে কি হলে লেখাটা হতে পারে। যখন আমি ক্লাস 10-এ পড়ি, তখন বাড়িতে আমরা আমাদের পারিবারিক পত্রিকা চালু করলাম, পারিবারিক দেয়াল পত্রিকা। এই পত্রিকার নাম হচ্ছে অনামিকা। 1980 সাল। সেই পত্রিকাটি এখনও আমাদের বাড়িতে প্রচারিত হয়, প্রকাশিত হয়। সেই পত্রিকায় তখন লিখি, অনামিকাতে লিখছি, নিজের প্রকাশিত পত্রিকাতে। কলেজে উঠলাম, পড়াশোনার অনেক চাপ, লেখালেখি করার চেষ্টা করছি। সেই যে স্কুলে দেয়াল পত্রিকাতে একটা ছড়া বের হয়েছিল, তারপরে যখন কলেজে পড়ি তখন স্থানীয় পত্রিকায় একটি কবিতা প্রকাশিত হলো আমার লেখা। সেই আমার দ্বিতীয় লেখা প্রকাশিত হলো কোনো পত্রিকাতে। তারপরে ভাবছি যে আমার অনেক কিছু লেখার আছে এবং সেগুলো কিন্তু আমি লিখছি, কিন্তু সেভাবে লেখাগুলো আসছে না বা পাঠকের কাছে যাচ্ছে না। এবং তখন আমার মনে হচ্ছে যে আমি তাহলে লিখতে পারছি না। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। বিশ্ববিদ্যালয়ে যখন আমরা ভর্তি হই, তখন বিশ্ববিদ্যালয়ে শাসন করছে বাংলাদেশ, হুসাইন মোহাম্মদ এরশাদ। আপনারা জানেন যে সেই সময় ঘন ঘন বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হতো। আমরা ভ্যাকেশন পেতাম, ভ্যাকেশনে এসে আমরা তখন লিটল ম্যাগাজিন বের করছি এবং লিটল ম্যাগাজিনে লিখছি। এবং লিটল ম্যাগাজিনে তখন আমি আমার লেখা প্রকাশ করছি, অর্থাৎ আমার লেখা প্রকাশিত হচ্ছে আমার সম্পাদিত পত্রিকায়। লেখার একটা তাড়না আছে। প্রথম বাড়িতে পারিবারিক দেয়াল পত্রিকায় লিখলাম, তারপরে যে লিটল ম্যাগাজিনে লেখা প্রকাশিত হতে থাকলো সেটা আমার সম্পাদিত লিটল ম্যাগাজিনে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় লেখার থেকে আমি চলে গেলাম থিয়েটারে। আমি তখন থিয়েটার করি এবং প্রবলভাবে আমি থিয়েটারের সাথে আটকে থাকলাম, অভিনয় করতে থাকলাম। এবং সেই সময় ওই যে লেখার তাড়নাটা আমার ভিতরে আছে, আমি তখন নাটক লেখার চেষ্টা করলাম, নাটক লিখলামও। একদিন একটি নাটক লিখে আমি আমার রুমে টেবিলের উপরে রেখেছি। এই নাটকটা যাতে আমার রুমে যারা আছে তারা পড়ে একটু আমাকে জানায়, মন্তব্য করে কেমন হয়েছে। আমি ক্যাম্পাস থেকে যখন ফিরি তখন এসে দেখি যে টেবিলের উপরে আমার সেই লেখাটি আছে, কিন্তু সেটা একটি সরপোষ দিয়ে চাপা দেয়া। আমি খুব অবাক হয়ে জিজ্ঞেস করলাম, লেখাটি কেন সরপোষ দিয়ে চাপা দেয়া? একজন বললেন যে এই লেখাটি এতই পচা, সেখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আমি বুঝলাম সে আমাকে বলতে চাইছে লেখালেখি করা আমার ঠিক হবে না। আমি তখন ভাবলাম, আচ্ছা কেন লেখাটি হলো না, কেন লেখাটি অসম্ভব নোংরা বা পচা হলো? আমি তখন আরও বেশি পড়তে শুরু করলাম। সেই পড়ে খোঁজার চেষ্টা করলাম
যে কি হলে পরে লেখাটি সুন্দর হতে পারে, লেখায় কি থাকতে হয় যেটা থাকলে লেখা ভালো হয়। তারপরে একসময় বিশ্ববিদ্যালয়ে পাশ করলাম, ওভাবে থিয়েটারটাও আর করতে পারছি না, চাকরিতে ছুটে বেড়াচ্ছি, আমার 2 সন্তান, যমজ সন্তান, তাদের জন্য আমাকে সময় দিতে হচ্ছে, কিন্তু লেখাটিকে কিন্তু আমি ছাড়তে পারছি না। আমি লিখছি এবং পত্রিকায় পাঠাচ্ছি, লিখছি এবং পত্রিকায় পাঠাচ্ছি, কোনো পত্রিকা আমার লেখা প্রকাশ করছে না। কেন করছে না? কারণ আমার লেখাটি হয় না। আমার লেখাটি যে হয় না সেটা আমি একবার বুঝলাম। আমি কোনো সম্পাদককে চিনতাম না, আমি কোনো সাহিত্য পাতার কারোর সঙ্গে আমার পরিচয় ছিল না। আমি চিঠিতে যোগাযোগ করলাম এবং একজন সাহিত্য সম্পাদককে আন্তরিকভাবে অনুরোধ জানালাম, আপনি একটু বলেন না যে আমার লেখাটি হয় না কেন, কেন এই লেখাটি প্রকাশিত হয় না। তিনি উত্তর দিলেন, আপনার লেখাটি খুব গেঁয়ো, যাচ্ছে তাই রকমের, এরকম লেখা পত্রিকায় ছাপা যায় না। আমি তখন অনেকগুলো পত্রিকার গল্প পড়তে শুরু করলাম, উপন্যাস পড়লাম, যে কি হলে পরে লেখাটি গেঁয়ো হয় না, লেখাটি অনেক উন্নত মানের লেখা হতে পারে। আমি আমাদের দেশে যারা লিখেছেন, দেশের বাইরে যারা লিখেছেন, তাদের লেখা আমি তখন পড়ে যাচ্ছি। আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পড়ছি, আমি তারাশঙ্কর পড়ছি, আমি সুনীল পড়ছি, আমি সমরেশ পড়ছি, আমি একের পর এক পড়ে যাচ্ছি। আমি শহীদুল জহির, আমি হাসান আইজুল হক, সবার লেখা পড়ছি এবং বোঝার চেষ্টা করছি যে কেন লেখাটি আমার হয় না। সেই বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমার লেখা সর্পশ চাপা দেওয়া হয়েছিল, সেটা প্রচণ্ড দুর্গন্ধ বলে। আমার লেখা এখন পত্রিকা ছাপে না, যে সেই লেখা গেঁয়ো বলে, সেই লেখা অখাদ্য বলে। আমি থামলাম না, আমি তারপরও লিখি এবং পত্রিকায় পাঠাতে থাকি। 2006 সালের 1 সেপ্টেম্বর মাস সকালবেলা আমার এক কলিগ ফোন করে আমাকে বলছে যে, বস, আপনার গল্পটি অসাধারণ হয়েছে। আমি বললাম, আমার গল্প? বলে, হ্যাঁ, আপনার গল্প আজ প্রথম আলোতে প্রকাশিত হয়েছে, আপনি পড়েননি? আমি বললাম, কই না তো। আমি তখন তাড়াতাড়ি উঠে পত্রিকায় দেখলাম আমার লেখা গল্প সমান্তরাল, সে প্রথম আমার গল্প প্রকাশিত হলো। আমাকে এক ধরনের আলোড়িত করলে ব্যাপারটি। প্রথম আলো সাধারণত 3 মাসের ভিতরে একই লেখকের কোনো গল্প প্রকাশ করে না, একই লেখকের দ্বিতীয় কোনো গল্প 3 মাসের ভিতরে প্রথম আলো প্রকাশ করে না। আমি সেটা জানতাম না, আমি কাউকে চিনতাম না। আমি পোস্ট অফিসে লেখা পাঠাতাম। আমি সেই উৎসাহে পরের মাসে আরেকটি গল্প প্রথম আলোতে পাঠিয়ে দিলাম। ঠিক 1.5 মাসের মাথায় প্রথম আলো থেকে আমাকে ফোন করে জানালো যে, আপনি কি আপনার লেখার সফট কপি পাঠাতে পারেন? তখন আমার জন্য সফট কপি পাঠানো এটা খুব একটি কষ্টকর ব্যাপার ছিল। আমার নিজের কম্পিউটার নেই, আমার নিজের ইমেলের কোনো ব্যবস্থা নেই, অফিস থেকে সমস্ত কাজ করতে হয়। আমি সেই সমস্ত কাজ করার চেষ্টা করলাম। তারপর ওদের সঙ্গে যখন যোগাযোগ করলাম, ওরা বললো যে, না, আপনার লেখাটা আমরা কম্পোজ করে ফেলেছি। 1.5 মাসের মাথায় প্রথম আলোতে আমার দ্বিতীয় লেখা প্রকাশিত হলো। তখন আমি বিভিন্ন পত্রিকায় লেখা পাঠাচ্ছি এবং যায় দিন, সংবাদ, প্রথম আলো, জনকণ্ঠ, এই সমস্ত পত্রিকা নিয়মিত আমার লেখা প্রকাশ করে যাচ্ছে। এদিকে প্রকাশ করছে শিশু, প্রকাশিত হচ্ছে আমার লেখা নবারুণে, প্রকাশিত হচ্ছে টইটুম্বুরে। আমি তখন যেখানে লিখি সেখানেই লেখা প্রকাশিত হয়। কোথায় যেন সুতোটা ধরে ফেলা গেল। তখন আমি বোঝার চেষ্টা করলাম কেন লেখাটি এখন প্রকাশিত হচ্ছে। তারপর যেটা হলো সেটা হচ্ছে যে, আমার ছোট ভাই, সে প্রচণ্ড পড়াশোনা করে। 2008 সালে সে আমার এই লেখাগুলো নিয়ে বাংলা বাজারে গেল একটি প্রকাশকের কাছে।
তার বন্ধু আছে লাবলু, বাংলা বাজারে তার একটা ব্যবসা আছে। তো সে মম প্রকাশের স্বত্বাধিকারী তৌহিদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলো। তৌহিদ ভাই আমার লেখা প্রথম বই মেঘ জোড়ানো দিন এটা প্রকাশ করে। এটা হচ্ছে 2008 সালের ঘটনা। 2009, 2010, 2011, 2012 লেখালেখির এক ধরনের খরা গেল এরকম যে ঠিক সে সময় আর কোনো প্রকাশক ওভাবে আমার লেখা চাইছে না, আমি পত্রিকাগুলোতে লিখছি। তখন মোজাম্মেল হক নিয়োগী, আমাদের বন্ধু মানুষ নিয়োগী ভাই, তিনিও লেখালেখি করেন। তিনি আমাকে নিয়ে গেলেন পার্ল পাবলিকেশনের স্বত্বাধিকারী তুহিন ভাইয়ের কাছে, হাসান জায়েদি তুহিন ভাই আমার একটি পাণ্ডুলিপি নিয়ে উনি বললেন যে আমি 2 বছর ইনভেস্ট করব, আমি 2 বছর দেখব আপনার লেখা, আমি প্রকাশ করব। যদি এই 2 বছরের ভেতর আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, পাঠক যদি আপনাকে গ্রহণ করে, আমি তাহলে আপনার সঙ্গে আছি। যদি এই 2 বছরের ভিতরে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারেন, আমি কিন্তু ভাই আপনার সঙ্গে আর নেই। এক ধরনের চ্যালেঞ্জ নিয়ে আমি লেখা শুরু করলাম। 2008-এর পরে 2013-তে গিয়ে আমার একটা বই প্রকাশিত হলো, উত্তর পুরুষ। 2014-তে পার্ল পাবলিকেশন আমার 3টি বই প্রকাশ করলো। এরপরে যেটা হলো, বাংলা বাজারে তো অনেক আলোচনা হয়, প্রকাশকরা বিভিন্ন কথাবার্তা বলে। হঠাৎ করে কোনো একজন প্রকাশক আমাকে বললেন যে আপনি কি আমাকে এর কিশোর উপন্যাস লিখে দেবেন? আমার তখন মনে হলো যে আচ্ছা ঠিক আছে, আমি তো ছোট গল্প লিখছি, কিশোর উপন্যাস দেখে তো লিখতে পারি কিনা। আমি কিশোর উপন্যাস লিখলাম। একজন প্রকাশক বলল যে সায়েন্স ফিকশন যদি লিখতেন আমাদের তরুণ প্রজন্মের জন্য এটা খুব উপকার হতো, সায়েন্সের ব্যাপার, যুক্তির ব্যাপার। আমি চিন্তা করলাম আচ্ছা তাই তো হতে পারে। আমি তখন সায়েন্স ফিকশন লিখলাম। প্রকাশক আমাকে বললেন যে শিশুদের জন্য লেখার বড় অভাব, আপনি কি শিশুদের জন্য লিখবেন? আমি শিশুদের জন্য লিখলাম। আমি শিশুতোষ বই লিখছি, আমি কিশোর উপন্যাস লিখছি, আমি সায়েন্স ফিকশন লিখছি, আমি ছোট গল্প লিখছি, আমি উপন্যাস লিখছি। এবং এই 2020 সালে দাঁড়িয়ে আমার এখন বইয়ের সংখ্যা 96টি। এটা শুরু হয়েছে 2014 থেকে 2020 পর্যন্ত। এই সময়কালে যে লেখাগুলো এসছে, আমি বৈচিত্র্যময় লেখা লিখছি এবং একটি লেখার সঙ্গে আরেকটি লেখার কোনো মিল নেই। এবং আমি লিখছি সায়েন্স ফিকশন, আমি লিখছি শিশুতোষ লেখা, আমি লিখছি কিশোর উপন্যাস, আমি লিখছি বড়দের উপন্যাস। এই সব কিছু যেটা হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র আমার কাছে মনে হচ্ছে পড়াশোনার জন্য। কারণ আমি প্রচণ্ডভাবে তলস্তয়কে পড়ছি, আমি প্রচণ্ডভাবে হ্যান্স ক্রিস্টিয়ান এন্ডারসনকে পড়ছি, আমি প্রচণ্ডভাবে পুশকিনকে পড়ছি, আমি গোর্কিকে পড়ছি, আমি কাফকাকে পড়ছি, আমি হাসান আইজুল হককে খুঁজে বের করছি, আমি সৈয়দ শামসুল হককে পড়ছি, আমি সমসাময়িক লেখা পড়ছি। এবং এই পড়ার ভেতর দিয়ে আমি খুঁজে বের করার চেষ্টা করছি যে এই লেখাগুলোর ভিতরে এমন কি আছে যা মানুষের কাছে নিয়ে যেতে পারে, লেখাকে আরও বেশি মানুষের কাছে নিয়ে যেতে পারে। আমার সবসময় মনে হয়েছে লেখালেখির জন্য সবচেয়ে বড় যে দরকার সেটা হচ্ছে নিজের মনোযোগ। ওই যে প্রথম আমি বলেছিলাম যে আমি যখন স্কুলে লিখি, স্কুলের দেয়াল পত্রিকায় আমার একটি লেখা প্রকাশিত হলো, তারপর কিন্তু আর কোনো লেখা প্রকাশিত হলো না। আমি বাড়িতে নিজেদের দেয়াল পত্রিকা বের করে সেখানে আমি লিখছি। আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমি লিটল ম্যাগাজিন সম্পাদনা করছি, সেই আমার নিজের সম্পাদক লিটল ম্যাগাজিনে আমার লেখা প্রকাশিত হচ্ছে, কিন্তু কোনো পত্রিকায় সেভাবে আমার লেখা আসছে না। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ছি তখন আমি লিখছি, কিন্তু সেই লেখা পচা বলে সে সরপোষ দিয়ে চাপা দেওয়া হয়েছে। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পাশ করে চাকরি করছি এবং লিখছি, তখন পত্রিকা থেকে আমাকে বলা হলো আমার লেখা গেঁয়ো, সেই জন্য আমার লেখা প্রকাশ করা যায় না।
আমি কখনোই থেমে যাইনি। আমি থেমে যাইনি কারণ আমি ভেবেছিলাম যে মানুষ তো লিখছে, তারা তো কোনো না কোনোভাবে এই লেখালেখির ভিতর দিয়ে সফল হয়েছে। কি আছে তার ভেতরে যেটা অর্জন করতে পারলে আমার লেখাও এক সময় সফল হতে পারে। সেই জন্য আমার কাছে মনে হচ্ছে মনোযোগ এক, দ্বিতীয়ত হচ্ছে পর্যবেক্ষণ, দেখা, সব কিছুকে দেখা এবং সেই দেখাটাকে গল্পের ভেতরে নিয়ে আসা। আর একটা হচ্ছে পড়া 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 এবং পড়া। আমি যত বেশি পড়ব তত বেশি বৈচিত্র্য আমার ভেতরে আসবে বা আমি মনে করতে পারবো এটাকে আমি লেখার ভেতরে আনতে পারি। যেমন আমি একটা ছোট্ট জিনিস বলি, আমি দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে সারা রাত ছিলাম। সারা রাত থাকার একটা কারণ হচ্ছে যে আমি সেখানে কীর্তন শুনছি। আমার কাছে মনে হয়েছিল যে মানুষ সারা রাত কীর্তন শুনে এটা কি শুধুমাত্র ধর্মের জন্য, নাকি কীর্তনের ভিতরে এমন কিছু আছে যা মানুষকে আকৃষ্ট করে? যদি সেই বিষয়টা আমি খুঁজে পাই তাহলে সেটাকে কেন আমি উপন্যাসে আমার গল্পে আনতে পারবো না, যেটা হচ্ছে মানুষকে আকৃষ্ট করে রাখবে। আমি সবসময় খোঁজার চেষ্টা করেছি এমন কি আছে যা মানুষকে আকৃষ্ট করবে এবং মানুষকে কাছে নিয়ে আসবে। আমি সবসময় চেয়েছি আমার গল্পের ভিতরে, আমার লেখার ভিতরে সেই বিষয়টাকে নিয়ে আসার জন্য যা মানুষের মুক্তির কথা বলবে। মানুষের যে দম বন্ধ অবস্থা, মানুষ যেখানে নিঃশ্বাস নিতে চায়, মানুষ যেখানে নিজেকে খুঁজে পেতে চায়, সেরকম একটা কিছু। শিশু সে যখন বদ্ধ অবস্থা থাকে, এই লেখাটি পড়ে সে স্বপ্ন দেখে, সে ভাবে সে একদিন বড় কিছু হবে এবং সুনাগরিক হবে। কিশোর যখন এই লেখাটি পড়ে সে যখন সাহস পায় নিজের ভেতরে, সে তখন নিজের ভেতরে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা খুঁজে পায়। একজন তরুণ যখন লেখা পড়ে সে তখন এই দেশের জন্য, এই দেশকে বদলে ফেলবার জন্য মানে যে অনাচার, যে অত্যাচার, যে দম বন্ধ করা অবস্থা, সে অবস্থা থেকে নতুন কিছু পাওয়ার জন্য সে একটি পথ যেন খুঁজে পায়, সেই জায়গায় সে যেতে চায়। একজন বয়স্ক মানুষ যখন পড়ে সে তখন চিন্তা করে যে হ্যাঁ, আমি আমার জীবনে যা করতে পারিনি এই বইটি পড়ে, এই উপন্যাসটি পড়ে আমি যেন সেটাই পেয়েছি বা সেটাই পেলাম। প্রেম, ভালোবাসা এবং আমাদের দেশকে নিয়ে আমার লেখা, যে জন্য আমি লেখার ভিতরে আমাদের দেশের ইতিহাস, আমাদের দেশের ঐতিহ্য, আমাদের দেশের মাটি, আমাদের দেশের গল্পকে আমার ভিতরে নিয়ে এসেছি এবং সবসময় চেষ্টা করেছি এটা আমাদের আঙ্গিকে কাজটি করার। যারা এখন লেখালেখি করছেন তাদের জন্য একদম আমার অন্তর থেকে দুটো কথা বলে আমি ঠিক আমার এই কথাটিকে শেষ করব। তা হচ্ছে, লেখার জন্য পড়া খুব দরকার। আমাদের পড়তে হবে, অনেক পড়তে হবে, অনেক রকমের বিষয় পড়তে হবে। আর একটা হচ্ছে, অনেকে বলবে কিছু হয়নি, কিছু হয়নি, এটা তার কথা, এটা সবার কথা না। কিছু হয়েছে কি হয়নি সেটা আমি জানি। আমি কিন্তু তাকে বদলে ফেলতে পারবো না, তাকে দিয়ে বলাতে পারবো না তখন যে কিছু হয়েছে। আমি আমাকে বদলাতে পারবো। আমি খুঁজে দেখার চেষ্টা করব যে কি করলে পরে কিছু হবে। একসময় সে এসে তখন বলবে হ্যাঁ কিছু হয়েছে। আর একটা বিষয় হচ্ছে গভীর মনোযোগ, সততা, নিজের কাছে সৎ থাকা। আমি যেটা লিখব সেটা প্রথমে বিশ্বাস করব। আমি যদি বিশ্বাস না করি তাহলে বিষয়টা আলগা হয়ে যাবে। আমি যদি আমার ওই লেখনীর বিষয়টাকে যদি আমি বিশ্বাস করি তাহলে তার ভিতরে এক ধরনের প্রাণ প্রতিষ্ঠিত হবে। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। ভালো থাকুন সবাই, সুন্দর থাকুন। টার্নিং টকস বাংলাদেশ, অনুপ্রেরণার গল্প।